স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি মধ্য আয়ের দেশ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরেকবার আমরা কথা বলছিলাম যে স্বল্প উন্নত আয়ের দেশ থেকে বাংলাদেশ যখন যে গ্র্যাজুয়েট করবে এবং যে সামনে যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে আমরা কতটা সফল হব বলে মনে হচ্ছে? কারণ আপনি যদি বলছেন 10 বছর যদি লাগবে, এই 10 বছরও তো আসলে লম্বা সময়, একটা দেশের জন্য হলো লম্বা সময়। এই 10 বছর সময়টা আসলে আমরা কীভাবে সঠিকভাবে ব্যয় করা উচিত, আসলে কোন কোন দিকে বেশি নজর দিয়ে? হ্যাঁ, আমি অনেক সঠিক বলবো না যে এটা যে অনেক দীর্ঘ সময় 10 বছর। আপনার আমার মনে হয় যে একটা পরিকল্পনা নেওয়া উচিত, এবং আমরাও এই বিষয়টাকে বারবার জোর দিচ্ছি। আমরা বলছি যে বাংলাদেশের যে উন্নয়ন অভিলাষ রয়েছে, হ্যাঁ, আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে, এগুলো স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমার যেই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলো যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমরা বের হয়ে আসতে পারবো। একই সাথে আপনি যেটা বলছেন যে আমাদের এক ধরনের প্রস্তুতির ব্যাপার রয়েছে, যে আমরা যদি সত্যি 10 বছর বা 13 বছর 16 বছরে যদি বের হয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে এইটার জন্য প্রিপেয়ার থাকবো। কারণ আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে কিছু সুবিধা পাই। সবচেয়ে বড় সুবিধাটা হলো বাজার সুবিধা। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের মোট যে রপ্তানি আয়, তার প্রায় 30% মতোই আসে হলো ইউরোপের বাজার থেকে। এবং ইউরোপের বাজারে আমাদের রপ্তানির আমরা একটা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি স্বল্পোন্নত দেশ হিসেবে। যখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসব, তখন এই সুবিধা নাও থাকতে পারে। যদিও ইউরোপের বাজারে কিছু কিছু স্বল্পোন্নত দেশের বাইরের দেশকেও বাজার সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু নাও থাকতে পারে। আমাদের এক ধরনের প্রিপারেশন থাকতে হবে এটাকে মোকাবেলা করার জন্য। আমার যে রপ্তানির সক্ষমতা, আমার যে বাজার সক্ষমতা, আমার অর্থনীতির সক্ষমতা, এগুলোকে আমাদেরকে আরো জোরালো ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আচ্ছা, তাহলে এই এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, এই স্ট্যাটাস থেকে যে গ্র্যাজুয়েট করতে চাই, এটাকে অবশ্যই সাস্টেনেবল হতে হবে। আপনি যেটা বলছিলেন যে আমরা তখন বেশ কিছু সুযোগ সুবিধা, বাজার সুবিধা আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে যখন আমরা সেই সাস্টেনেবল যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমরা তখন কীভাবে বলবো? আমরা তখন একটা আদর্শ বলবো আমরা, কারণ আমরা জানি যে এখনও বাংলাদেশের প্রায় 25% মানুষ বিলো দ্য পভার্টি লাইন আছে। এইটা তখন আসলে কতটা বাড়বে? আমার মনে হয় যে 10 বছরে তো এটা কমেও আসবে, এটাও একটা বিষয় আছে। হ্যাঁ, অনেক উন্নয়নশীল দেশেই আছে যে দারিদ্র্যের হার এখনো হয়তো আমাদের মতো অবস্থানেই রয়েছে। আচ্ছা, কিন্তু গুরুত্বের সাথে যেটা দেখতে হবে সেটা হলো যে জাতিসংঘ এটা দেখে, যখন স্বল্পোন্নত দেশ থেকে কোনো দেশকে তারা মানে বের হয়ে যাবার জন্য অনুমোদন করে, সেই অনুমোদন প্রক্রিয়ার ভেতরেও কিন্তু এই উন্নয়নের টেকসই বিষয়টা জড়িত। এটা একটা। হয়তো অনেকে আশাবাদী হবেন যে আবার আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা এক ধরনের গতিশীলতা দেখছি, এবং যে বাজার সুবিধার বিষয়গুলো আরো বেশি উন্মুক্তকরণ হবে, তখন এই যে শুল্ক সুবিধার বিষয়গুলো অত গুরুত্বপূর্ণ নাও থাকতে পারে 10 বছর 15 বছর পরে। ফলে হয়তো আমরা অতখানি প্রতিযোগিতার সম্মুখীন হব না। আচ্ছা, কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন যে টেকসই যদি করতে হয়, আমরা যেটা বলছিলাম যে একবার আমরা ইভিআই থেকে বের হয়ে এসেছিলাম, আবার পড়ে গেছি। ফলে সেই আমাদের এই শিক্ষাটাকে গ্রহণ করতে হবে, গ্রহণ করে আমাদেরকে উন্নয়নকে টেকসই করতে হবে। আমাদের যেটা একটু অস্বস্তির জায়গা আছে সেটা হলো যে এখনকার যেই উন্নয়ন অভিলাষ আমরা দেখতে পাচ্ছি জাতীয় পর্যায়ে, সেটা অনেক বেশি মাথাপিছু আয় নির্ভর হয়ে পড়ছে কিনা। হ্যাঁ, মানে আপনি যখন আপনার উন্নয়নকে অনেক বেশি মাথাপিছু আয় নির্ভর করে দেবেন, তখন সেটা টেকসই। তাহলে আদর্শ ইন্ডিকেটর আসলে কোনটা হওয়া উচিত? যেই আপনার যদি মাথাপিছু আয় যদি ডিস্ট্রিবিউটেড না হয়, আপনার মাথাপিছু আয় বাড়ার সাথে সাথে যদি আমার মানব সম্পদ না বাড়তে পারে, আমার যদি ইনইকুয়ালিটি যদি আমি হ্যান্ডেল করতে না পারি, তাহলে এই মাথাপিছু আয় বাড়ার কোনো নেই। আমি উদাহরণ দিয়ে বলছি, এখনকার স্বল্পোন্নত দেশের মধ্যে ইকুইটোরিয়াল গিনি 14,320 মার্কিন ডলার হলো তাদের মাথাপিছু আয়, যেটা যে কোনো উন্নত দেশের সমকক্ষ। কিন্তু এখনো তাদের যে মানব সম্পদ সূচক আছে বা ইভিআই সূচক আছে, সেখানে বাংলাদেশের থেকেও তার অবস্থা খারাপ। এই ধরনের উন্নয়ন আমরা চাই না, এই ধরনের মাথাপিছু আয় বৃদ্ধি আমরা চাই না। আমরা একটা টেকসই এবং যা সমগ্র দেশের বৃহৎ অংশের টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত, এ ধরনের মাথাপিছু
আয় বৃদ্ধি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা যদি বিশ্বব্যাংকের যে ক্যাটাগরির কথা বলছি যে আমরা মধ্য আয়ের দেশে যদি পরিণত হই, ইনকামের দেশে, সেক্ষেত্রে বাড়তি সুবিধা কি হচ্ছে তাহলে? মধ্যায়ের দেশের বাড়তি সুবিধা নাই, একেবারে আপনি লো ইনকাম কান্ট্রি থেকে একটু যদি বের হয়ে আসেন তাহলে যেটা হবে সেটা হলো যে আপনাকে এখন যে ঋণ করছেন আপনি বিশ্ব ব্যাংকে, সেটা আমরা স্বল্পতম সুবিধায় পাচ্ছি, একেবারে মিনিমাম যেটা। আচ্ছা, সেটার থেকে আমাদের হয়তো আর একটা উপরের ক্যাটাগরিতে যাব, তখন আমাদেরকে এই ঋণগুলোকে আরেকটু বেশি সুদে নিতে হবে। হ্যাঁ, তখন আমাদের যেটা হবে যে আমাদের যে উন্নয়ন কার্যক্রমের যে খরচ সেটা হয়তো আরেকটু বেড়ে যাবে। কিন্তু আমি যেটা বলছি যে এটা স্বাভাবিক প্রক্রিয়া, আপনি উন্নতি করবেন আস্তে আস্তে, আপনার লোন অ্যাক্সেস কি বাড়বে? লোনের অ্যাক্সেসও হয়তো বাড়বে, কারণ আপনার যে রিপেমেন্টের ক্ষমতা বাড়বে, তখন বাণিজ্যিক ঋণ পাবার সুবিধাগুলো অনেক বাড়বে। আচ্ছা, কিন্তু সেটাও আবার নির্ভর করছে আপনার অর্থনীতির অন্যান্য সূচকগুলোর উপরে, কারণ বাণিজ্যিকভাবে যখন ঋণ দেওয়া হয় একটি দেশকে, তখন তার ঋণ ফেরত দেবার ক্ষমতাটাকেও বিবেচনায় নেওয়া হয়। হ্যাঁ, ফলে সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেদিক থেকেও আমাদের এখনকার যে ক্রেডিট রেটিং আছে সেটা তো স্টেবল আমরা আছে অনেকদিন ধরে। আবার একদিক থেকে সেটা যেমন স্যাটিসফ্যাক্টরি, আবার আমরা কিন্তু উন্নতিও করতে পারি নাই। হ্যাঁ, সে বিষয়টা হয়তো উন্নতি করতে হবে, কারণ আপনার ক্রেডিট রেটিং যত হাই হবে তত আপনার স্বল্প সুদে ঋণ পাওয়ার সুবিধাটা অনেক বেশি ভালো হবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি আমরা বলি যে ওই দুইটি আমরা যে ক্যাটাগরির কথা বলছি, দুইটা ক্যাটাগরির মধ্যে কি একটা ব্যালেন্স ট্রাই করার কোনো উপায় রয়েছে? না, ব্যালেন্স তো আছে। আপনি যখন স্বল্পোন্নত দেশের ভিতরে মাথাপিছু আয়ের ক্রাইটেরিয়া তো রয়েই যাচ্ছে, রাইট, ফলে সে মাথাপিছু আয়কে ফেলে দিচ্ছে না, হ্যাঁ, মাথাপিছু আয়কেও নিচ্ছে, একই সাথে সে দেখছে যে সামগ্রিকভাবে উন্নয়ন হচ্ছে কিনা, অর্থাৎ আপনার মানব সম্পদ উন্নত হচ্ছে কিনা, আপনার অর্থনৈতিক এবং ঝুঁকি কাঠামোগুলো জায়গাগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারছেন কিনা, সেটাকেও মাথায় নেওয়া হচ্ছে। ফলে আমার ব্যক্তিগতভাবে বলছি বা আমরা প্রাতিষ্ঠানিকভাবেও বলছি যে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে আসার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হয় সেটার সাথে সম্পর্কযুক্ত হওয়া উচিত। মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আরো বেশি জোর দেওয়া উচিত এবং অর্থনীতিকে আরো সুদৃঢ় ভিত্তির মধ্যে দাঁড় করাবার চেষ্টা করা উচিত। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা এই আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধুশিরে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।